কোনো কোম্পানির প্রোডাক্ট কেনেন না, সেই কোম্পানির শেয়ার কেনেন। সাপোজ আপনি দোকানে গিয়ে আটা ময়দা তেল সাবান সব পয়সা দিয়ে কেনেন, বাড়ি নিয়ে আসেন, দেখতে পান ভালো লাগে, কিন্তু সেই কোম্পানির শেয়ার আপনি যদি কেনেন হাতে কিছু পাবেন না। সাপোজ ব্রিটানিয়া কোম্পানির শেয়ার কিনলে ব্রিটানিয়ার বিস্কুট পাবেন না, টাটা স্টিলের শেয়ার কিনলে টাটা স্টিল পাবেন না, আপনি টাটা মারুতি শেয়ার কিনলে বাড়িতে গাড়ি পাবেন না। তো ঠিক একই রকমের স্টক মার্কেট, যে স্টক গুলো আপনি কিনছেন সেগুলো কোনো কিছু আপনি হাতে পাচ্ছেন না, আপনার পোর্টফোলিওতে কিংবা আপনার পজিশনে সেটা দেখতে পাচ্ছেন। তো যে শেয়ারটা কিনছি সেই শেয়ারটা তৈরি হচ্ছে কি করে? কোনো ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে কি? তার কি কোনো প্রোডাকশন হচ্ছে? যেটা আপনি কিনছেন, আপনি কিনছেন শেয়ার, আর কেউ বিক্রি করছে শেয়ার। তো শেয়ার তৈরি হয় কিভাবে, একটা কোম্পানি মার্কেটে লিস্টেড হয় কিভাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সাপোজ একটা কোম্পানি, কোম্পানি অনেক রকমের হয়, ওয়ান ম্যান কোম্পানি হয়। মেনলি যে কোম্পানি দুটো হয়, একটা হলো প্রাইভেট লিমিটেড আর একটা হলো লিমিটেড। এই লিমিটেড কোম্পানিকে অনেকে পাবলিক লিমিটেডও বলা হয়। ম্যাক্সিমাম গভর্নমেন্ট কোম্পানিগুলোকে পাবলিক লিমিটেড বলা হয়। আর প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো কি, যে কোম্পানির মালিক দুইজন থেকে ছজন, আর লিমিটেড কোম্পানির মালিক আপনার অসংখ্য হতে পারে, কোনো সংখ্যা নেই। মোর দেন 6, কোনো সংখ্যা নেই। দুজনও হতে পারে, ছজনও হতে পারে, আবার তার থেকে বেশিও হতে পারে। তা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি লিস্টেড হয়ে মার্কেটে তার শেয়ার সেল করতে পারে না। প্রাইভেট লিমিটেড কোম্পানি লিস্ট এনএসসি এবং বিএসসি তে লিস্টেড হতে গেলে তাকে আগে লিমিটেড কোম্পানি হতে হবে। লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন করা যায়। প্রাইভেট লিমিটেড থেকে কনভার্ট করে লিমিটেড কোম্পানিতে নিয়ে আসা যায়। তো সাপোজ একটা লিমিটেড কোম্পানি, অর্থাৎ তার তার ওনারশিপ হলো, সরি, তার ওনারশিপ হলো লিমিটেড, প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট কথাটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, একবারে নিজস্ব, নিজেদের, ব্যক্তিগত। প্রাইভেট কথার অর্থ ব্যক্তিগত, মানে পার্সোনালও বলতে পারেন। এখানে আমার যে কোম্পানি আছে, আমার কোম্পানির নাম হলো অটল ডিজিটাইজেশন এফোর্ট প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির মালিক আমি, বৃন্দাবন সরকার, আর আমার ভাই হলো সমীর সরকার। এবার গভর্নমেন্ট যখন এই কোম্পানি ওপেন হয়েছে, তখন গভর্নমেন্ট একটা আমাকে শেয়ার সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। ইস্যু করে দিয়েছে একটা শেয়ার সার্টিফিকেট। এই শেয়ার সার্টিফিকেট আমি ম্যাক্সিমাম 4জনকে দিতে পারবো। কতজন? আরো আমি 4জনকে, 4জন ওনারকে এই দিতে পারি। 4খানা, অর্থাৎ আমরা 2জন আছি, আর 4খানা সার্টিফিকেট গভর্নমেন্ট থেকে ইস্যু করে দিয়েছে। এই শেয়ার সার্টিফিকেটে আপনারা দেখতে পাবেন, দেখুন আমি শেয়ার সার্টিফিকেট আপনাদেরকে দেখাচ্ছি।
এটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার সার্টিফিকেট। অ্যাকচুয়ালি আমাদের যে শেয়ার সার্টিফিকেট আছে সেই শেয়ার সার্টিফিকেটটা এরকম শেয়ার সার্টিফিকেট। এখানে আপনার ফোলিও নাম্বার, নেম অফ হোল্ডার এবং কতগুলো শেয়ার এবং তার সার্টিফিকেট নাম্বার, ম্যানেজার কিংবা ডিরেক্টরের কিংবা চেয়ারম্যানের সই থাকবে, অথরাইজেশন, সিগনেচার। একদম সেম একই রকম, শুধু কোম্পানির নেম চেঞ্জ করা। এবার আমাদের কোম্পানি অটল ডিজিটাইজেশন এফোর্ট প্রাইভেট লিমিটেড, আপনি গুগলে যদি সার্চ করেন অটল ডিজিটাইজেশন এফোর্ট প্রাইভেট লিমিটেড, ইকোনমিক্স টাইমস, আপনারা জানেন ইকোনমিক্স টাইমস একটা বড় পোর্টাল, নিউজ পোর্টাল, যা ইকোনমিক্স এর খবরাখবর দেয়। এখানে আমাদের কোম্পানির ডেটা আছে, সম্পূর্ণ ডেটা আছে, কোম্পানির সিআইএন নাম্বার, কোম্পানি অ্যাক্টিভ কিনা, কোম্পানি। এখানে দেখুন, যেটা আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম, কোম্পানি লিমিটেড বাই শেয়ার, কোম্পানি লিমিটেড বাই শেয়ার। এখানে ইন্ডিয়ান নন গভর্নমেন্ট কোম্পানি, প্রাইভেট, এখানে কোম্পানি ক্লাস কি আছে, প্রাইভেট। যদি এটা প্রাইভেট না থাকতো তাহলে এটা লিমিটেড কোম্পানি হয়ে যেত, আমরা লিস্টেড হতে পারতাম। এখানে 10 লক্ষ টাকার অথরাইজ ক্যাপিটাল এবং পেড আপ ক্যাপিটাল হলো 1 লক্ষ টাকা। এই পেড আপ ক্যাপিটাল হলো মানে পার্সেন্টেজ হলো 10%, অর্থাৎ যত টাকার অথরাইজ ক্যাপিটাল আছে তার 10% টাকা পেড আপ আছে। রেজিস্টার অফিস কলকাতা, কোম্পানির জন্ম হলো 3রা এপ্রিল 2017 সাল। এখানে সম্পূর্ণ কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে। এই ডেটাগুলো আপনারা একটা ওয়েবসাইট না, প্রচুর ওয়েবসাইটে পেয়ে যাবেন, গভর্নমেন্টের ওয়েবসাইটেও পাবেন। এখানে দেখুন, অটল ডিজিটাইজেশন এফোর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি ডিটেলস। এখানে যদি আপনি কোম্পানি ডিটেলস, এক একটা ওয়েবসাইটে আপনার ডেটা রেখে দেবে। মানে এই সমস্ত ওয়েবসাইটে কি করে, কোনো একটা কোম্পানি সম্পর্কে যদি আপনি সার্চ করতে যান, তা সেই কোম্পানি সম্পর্কে ডিটেলস দেবে এবং আপনার থেকে হয়তো পয়সা নেবে। কোম্পানির কি অ্যাক্টিভিটিস আছে সব এখানে ডিটেলস দেওয়া আছে, কত সালে জন্ম, কি পেড আপ ক্যাপিটাল আছে, ঠিক আছে, ইমেল আইডি, অ্যাড্রেস। দেখুন এখানে লেখা আছে ডিরেক্টর বৃন্দাবন সরকার এবং সমীর সরকার। এই হলো এখানে ডিরেক্টর এবং এখানেই শেয়ার হোল্ডার। তো এই হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, অর্থাৎ এই কোম্পানির শেয়ার আপনি শেয়ার মার্কেট থেকে কিনতে পারবেন না। এইবার আপনাকে প্রাইভেট লিমিটেড থেকে লিমিটেড প্রথমে হতে হবে, তার রেজিস্ট্রেশন প্রসেস আছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। অর্থাৎ একটা কোম্পানি কিভাবে লিস্টেড হয়ে তার শেয়ার মার্কেটে ছাড়ছে। তো এই শেয়ার সার্টিফিকেট, প্রাইভেট লিমিটেড শেয়ার সার্টিফিকেট হস্তান্তর হতে পারে, মালিকানা চেঞ্জ হতে পারে, তবে সেটা হলো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে নয়। এমসিএ বলে একটা পোর্টাল আছে, এমসিএ 21, এটা হলো ভারত সরকারের একটা পোর্টাল, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর পোর্টাল। এখান থেকে আপনি কোম্পানির শেয়ার হোল্ডারের নাম টাম সমস্ত ডেটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, এবং এটা সম্পূর্ণ একটা গভর্নমেন্টের ওয়েবসাইট। দেখুন এখানে লেখা আছে mca.government.in। এখানে চেঞ্জ হয়ে যাওয়া মানে আপনি মনে করলেন যে কোম্পানির শেয়ার হোল্ডার চেঞ্জ হয়ে গেছে, এর জন্য এক্সচেঞ্জ ফেক্সচেঞ্জের কোনো দরকার হয় না। এখান থেকে আপনি লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড দুটো কোম্পানি আপনি চেক করতে পারেন। এবার আসছি যে প্রাইভেট থেকে লিমিটেড হোক কিংবা ডাইরেক্ট লিমিটেড কোনো কোম্পানি কিভাবে তার শেয়ার বেচে। সাপোজ একটা কোম্পানির টোটাল
যখন সে স্টক মার্কেটে লিস্টেড হতে যাবে, অর্থাৎ কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি লিমিটেড হবে কিংবা কোনো কোম্পানি তাদের শেয়ার স্টক মার্কেটে বিক্রি করতে চায়, অর্থাৎ এনএসই এবং বিএসই তে লিস্টেড হতে চায়, তাহলে কি করতে হবে? তাদের শেয়ার বিক্রি করতে গেলে প্রথমে সেবির কাছে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। সেবি তার কোম্পানির সমস্ত অডিট করবে, সমস্ত অডিট করার পরে একটা ব্যালেন্স শিট তৈরি করবে। কি করবে? ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটে কি থাকবে? ব্যালেন্স শিটে থাকবে অ্যাসেট এবং লাইবিলিটিস। অর্থাৎ এই কোম্পানির কত সম্পদ আছে আর তার দায় কত আছে। অর্থাৎ আপনার কাছে সাপোজ 5 কোটি টাকা আছে, 5 করোড়, কিন্তু মার্কেটে আপনি দেনা আছেন 4 কোটি। অর্থাৎ আপনার কিন্তু নেট অ্যাসেট হয়ে গেল 1 কোটি। আপনার কাছে 5 কোটি আছে মানেই যে আপনার যে 5 কোটি টাকায় যে আপনি ইউটিলাইজ করতে পারবেন তার কোনো মানে নেই। 4 কোটি টাকা দেনা, অর্থাৎ আপনার এই দেনা শোধ করে দিলে আপনার কাছে মাত্র 1 কোটি টাকাই থাকে। তো কোনো কোম্পানির ব্যালেন্স শিট যখন তৈরি হয় তখন তার অ্যাসেট এবং লাইবিলিটিস এর উপর তৈরি হয়। সাপোজ কোনো কোম্পানির অ্যাসেট আছে 100 কোটি, অ্যাসেট আছে। এবার কোম্পানি 40 কোটি টাকার দেনা আছে, ব্যাংক লোন আছে, কারোর থেকে গভর্নমেন্টের থেকে লোন নেওয়া আছে, কিংবা কারোর থেকে অ্যাডভান্স নিয়েছে, তাকে পরবর্তীতে কোনো প্রোডাক্ট দিতে হবে। তো এগুলো সবই লাইবিলিটিজ এর মধ্যে পড়ে। আর কোম্পানির টোটাল অ্যাসেট কি আছে, অর্থাৎ কোম্পানির বাড়ি আছে কি জমি আছে, কোম্পানির নামে গাড়ি আছে, টোটাল প্রপার্টি এবং টোটাল অ্যাসেট এখানে ব্যালেন্স শিটে তৈরি হবে অ্যাসেট এবং লাইবিলিটিস হিসেবে। এবার সাপোজ এই কোম্পানির 100 কোটি যদি প্রপার্টি থাকে আর 40 কোটি যদি লাইবিলিটিস থাকে, তাহলে নেট অ্যাসেট কত আছে? নেট অ্যাসেট আছে 60 কোটি টাকা। এই 60 কোটি টাকা কোম্পানির টোটাল অ্যাসেট। এবার কোম্পানিকে সেবি থেকে বলবে যে আপনি ডিসাইড করুন যে আপনি আপনার ফেস ভ্যালু কত রাখবেন। ফেস ভ্যালু কি? কোম্পানি টোটাল যা অ্যাসেট আছে কতগুলো, সেই অ্যাসেটকে কতগুলো শেয়ারে কনভার্ট করতে চায়। যদি কোম্পানির 60 কোটি টাকার অ্যাসেট থাকে আর যদি বলে যে আমি 10 কোটি শেয়ার আমি মার্কেটে ছাড়তে চাই, অর্থাৎ 10 কোটি শেয়ার আমি তৈরি করতে চাই, তাহলে পার শেয়ারের দাম হয়ে গেল কত? 6 টাকা। পার শেয়ারের দাম হলো কত? 6 টাকা। এটা হলো কোম্পানির ফেস ভ্যালু। এই 6 টাকা যেটা হলো কোম্পানির ফেস ভ্যালু। কোম্পানি যদি মনে করে যে না আমি এটা 20 কোটি শেয়ার তৈরি করব, কত কোটি? 20 কোটি শেয়ার তৈরি করব, তাহলে আপনার এখানে হবে 20 কোটি, অর্থাৎ 20 কোটি দিয়ে এই 60 কোটিকে ভাগ করতে হবে, অর্থাৎ 3 কোটি, ওই 3 টাকা করে এক একটা শেয়ারের দাম হবে। এবার আপনি যতগুলো শেয়ার কিনবেন তত টাকা ইনভেস্ট করবেন। তো ম্যাক্সিমাম কোম্পানিগুলো কি করে? ম্যাক্সিমাম কোম্পানিগুলো
ফেস ভ্যালু 10 টাকা রাখার চেষ্টা করে। কত রাখার চেষ্টা করে? 10 টাকা রাখার চেষ্টা করে। এরকম 3 টাকা, 6 টাকা, 4 টাকা, 5 টাকা রাখতে চায় না কেন? এটা হিসেবে আগামী দিনে সমস্যা হয়। তো এখানে যদি ফেস ভ্যালু কোম্পানিকে ফেস ভ্যালু কোম্পানি নিজেই ডিসাইড করবে, কেউ তাকে প্রেসারাইজ করবে না যে আপনার কোম্পানির ফেস ভ্যালু আপনি কত রাখতে চাইছেন। আপনি 1 টাকাও রাখতে পারেন। এখানে যদি 60 কোটি টাকা আপনার অ্যাসেট থাকে, তাহলে আপনি যদি 1 টাকা করে ফেস ভ্যালু রাখেন, তো আপনার 60 কোটি শেয়ার হবে, প্রত্যেকটা শেয়ারের দাম হবে 1 টাকা করে। তো এখানে আমরা দেখলাম 60 কোটি টাকা কোম্পানির অ্যাসেট আছে, কিন্তু ফেস ভ্যালু রাখছে 10 টাকা। তো কতগুলো শেয়ার তাহলে মার্কেটে মানে টোটাল ইস্যু করতে পারবে? টোটাল মার্কেট ইস্যু করতে পারবে এই 60 কোটি। অঙ্কটা এইভাবে হবে, নাম্বার অফ ইস্যু শেয়ার ইকুয়াল টু কত হবে? নিট অ্যাসেট বাই ফেস ভ্যালু। অর্থাৎ নাম্বার অফ শেয়ার, কতগুলো শেয়ার ছাড়তে পারবে, টোটাল অ্যাসেট কে দিয়ে ফেস ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। আপনি যদি এই সূত্র, আপনি নাম্বার অফ ইস্যু শেয়ার বের করতে চান, তো কোম্পানির ফেস ভ্যালু একইভাবে বের করতে পারবেন। ফেস ভ্যালু কি? ঠিক একইভাবে ফেস ভ্যালু আপনি বের করতে পারবেন। ফেস ভ্যালু ইকুয়াল টু নিট অ্যাসেট বাই নাম্বার অফ ইস্যু শেয়ার, অর্থাৎ কোয়ান্টিটি অফ ইস্যু শেয়ার, ফেস ভ্যালু। তো এই সূত্র দিয়ে আপনাদের কাছে আমি প্রশ্ন করার চেষ্টা করছি। কোন কোম্পানির, আপনার বিপ্রকে বলবো একটুখানি আপনাদের স্পিকারই অফ রাখতে। আপনারা শুধু আমাকে মেসেঞ্জার, যেখানে মেসেজ লেখা যায়, মেসেজে আপনারা মেসেজ করবেন, শুধু মেসেজ করবেন যে আমি যে প্রশ্নটা করব। কোন কোম্পানির যদি 200 কোটি টাকার অ্যাসেট থাকে, 200 কোটি টাকার অ্যাসেট থাকে, আর যদি সেই কোম্পানি 200 কোটি টাকার অ্যাসেট যদি থাকে, আর সেই কোম্পানি যদি 40 কোটি টাকার 40 কোটি শেয়ার, 40 কোটি শেয়ার যদি মার্কেটে ইস্যু করতে চায়, 200 কোটির শেয়ার, সরি 200 কোটির অ্যাসেট এবং 40 কোটি শেয়ার ইস্যু করতে চায়, তার ফেস ভ্যালু কত হবে? তার ফেস ভ্যালু হবে 5 টাকা। ধরো 100 কোটির অ্যাসেট, 100 কোটির অ্যাসেট যদি 50 কোটি শেয়ার ইস্যু করতে চায়, তাহলে তার ফেস ভ্যালু কত হবে? টাকা। আগেরটা আপনারা লিখেছেন 5 টাকা। সাপোজ কোনো কোম্পানির 40 কোটি টাকার অ্যাসেট, 4 কোটি শেয়ার ইস্যু করতে চায়, তাহলে তার ফেস ভ্যালু কত হবে? ওকে, তাহলে ফেস ভ্যালু কত হবে আপনারা বুঝতে পারছেন কিভাবে নেট অ্যাসেটের সাথে আপনারা
নাম্বার অফ ইস্যু শেয়ার আপনি বাদ দিচ্ছেন। এবার আপনি বলুন, ফেস ভ্যালু তো আপনারা হিসেব করলেন, এবার আপনারা বলুন নাম্বার অফ ইস্যু শেয়ার। কোনো কোম্পানির অ্যাসেট 10 কোটি টাকা, কোনো কোম্পানির অ্যাসেট 10 কোটি টাকা, সে ফেস ভ্যালু 1 টাকা করতে চায়, তাহলে সে কতগুলো শেয়ার ইস্যু করতে পারবে? দশ কোটি শেয়ার ইস্যু করবে। যদি ওই কোম্পানির 10 কোটি টাকাই অ্যাসেট, সে যদি ফেস ভ্যালু 10 টাকা করে, তাহলে সে কতগুলো শেয়ার ইস্যু করতে পারে? 1 কোটি শেয়ার ইস্যু করতে পারবে। তাহলে আপনারা বুঝে গেলেন যে কিভাবে শেয়ার ইস্যু করবে। শেয়ার কথার অর্থ মালিকানা, আপনাদের আগেও বলেছি যে সে মালিকানা বিক্রি করছে, অর্থাৎ আপনি কোনো কোম্পানির শেয়ার কিনছেন মানে আপনি সেই কোম্পানির মালিকানা কিনছেন। এবার সে ইস্যু করলো, ইস্যু করার পরে কোম্পানি কেন তার শেয়ার মার্কেটে বেচবে? আমার একটা কোম্পানি আছে, আমার প্রফিট হচ্ছে, তারপর আমার প্রত্যেক বছরে নেট প্রফিট আছে 1 কোটি টাকা, কোনো মাসে 1 কোটি 20 লক্ষ টাকা। প্রত্যেক বছরে আমার প্রফিট হলো, কোনো বছরে 1 কোটি টাকা, কোনো বছরে 1 কোটি 20 লক্ষ টাকা। এবারে ইনকামটা একটু কম, 77 লাখ হয়ে গেছে, যেহেতু ইলেকশন ছিল, আমি ব্যস্ত ছিলাম, বেরোতে পারতাম না। তো এখানে দেখুন, আমি আমার কোম্পানির শেয়ার কেন বিক্রি করবো? আমি আমার কোম্পানির শেয়ার কেন বিক্রি করবো? আমার তো লাভ হচ্ছে, আমি তো চলছে, আমি কেন বেচতে যাবো আমার কোম্পানির শেয়ার? প্রত্যেক বছরে যদি লাভ হয়, আমি তো বেচার কোনো প্রশ্নই নেই। কোম্পানির শেয়ার কেন বেচতে চায়? কোম্পানির শেয়ার বেচতে চায় নতুন কিছু উদ্বোধন করতে চায়, নতুন কিছু বিজনেস করতে চায়, তার জন্য কোম্পানির টাকার প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? টাকার প্রয়োজন হয়। আরো নতুন কিছু বিজনেস করব, আরো নতুন কিছু ফান্ডিং হবে, তখন কোম্পানির টাকার প্রয়োজন হয়। তো কোম্পানি যখন টাকার প্রয়োজন হয়, তখন মার্কেট থেকে তার শেয়ার বেচে সে টাকা তুলে, সেই টাকা সে বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারে। কোম্পানির শেয়ার বেচে কেউ কোনোদিন মেয়ের বিয়ে দিতে পারবে না, এটা পুরো গভর্নমেন্টের মানে কি বলবো, একেবারে ফোকাসে থাকে। একটা কোম্পানি যদি কোনো রকমের ফ্রড করে, তা যে কোনো সময় কোম্পানি অ্যাক্টে তার জেল হয়ে যেতে পারে। কেউ তা ফ্রড করতে পারে না। এখনো আপনারা দেখেছেন অনেকে সারদা নারদার টাকা অনেকে নিয়ে চলে গেছিল, কিন্তু এখনো কিন্তু জেলেই আছে। সেই সময় মানে কথা আর বলবো না, ওসব এক ধরনের কোম্পানি ছিল, এটা আর এক ধরনের কোম্পানি। ওগুলো হলো প্রমোটেড কোম্পানি। অরিজিনালি যারা বিজনেস করবে তারা এই সমস্ত করবে না। ওসব মানে ওদের ইন্টেনশনটাই ছিল ফ্রড করা, মানুষের টাকা নিয়ে না দেয়া। তা যাই হোক, এবার সাপোজ কোনো কোম্পানির, একদম এবার আপনাদের সামনে হিসেব দিচ্ছি, নেট অ্যাসেট হলো 100 করোড়। ইস্যু শেয়ার 10 করোড়, তাহলে ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু হলো পার শেয়ার 10 টাকা, ফেস ভ্যালু 10 টাকা। এবার
কত কোটি টাকা, কতগুলো শেয়ার ইস্যু করেছে মার্কেটে? 10 কোটি। এবার যখন লিস্টেড হবে তখন এই কোম্পানির প্রথম কাজ হবে এই কোম্পানির লিস্টেড হওয়ার আগে পাবলিককে অফার করা, পাবলিককে এই শেয়ার অফার করা। এই 10 কোটি শেয়ার যদি হয়, আর আপনি যদি সেই মানে 10 কোটি টাকার 10 কোটি শেয়ার মানে কোয়ান্টিটি অফ 10 crores শেয়ার যদি আপনি মার্কেটে ইস্যু করতে চান, তো মিনিমাম পাবলিকের কাছে 25% আপনাকে দিতে হবে। কত দিতে হবে? মিনিমাম 25% আপনাকে মার্কেটে ছাড়তেই হবে, আর 75% কোম্পানির কাছে রাখতে পারেন। তো 25% শেয়ার অর্থাৎ মিনিমাম আপনাকে 2.5 crore শেয়ার আপনাকে কিন্তু মার্কেটে ছাড়তে হবে। এই মার্কেটে ছাড়াকে বলে ইনিশিয়াল পাবলিক অফারিং। অর্থাৎ আপনারা সংক্ষেপে যাকে বলে আইপিও, আপনারা অনেকে মানে শুনছেন যে এলআইসির আইপিও আসছে, এলআইসির আইপিও আসছে। অ্যাকচুয়ালি এলআইসির যে শেয়ার আছে, এলআইসি শেয়ার সম্পূর্ণ গভর্নমেন্টের কাছেই আছে। এলআইসি সম্পূর্ণ গভর্নমেন্টের কাছেই তার শেয়ার রেখেছে, অন্য কারোর কাছে তার শেয়ার বিক্রি করেনি। এবার এলআইসি মার্কেটে তার শেয়ার পাবলিকের কাছে বিক্রি করতে চাইছে। অনেকে কিছুদিন আগে আপনারা শুনবে এলআইসি বিক্রি হয়ে যাচ্ছে, এলআইসি বিক্রি হয়ে যাচ্ছে বলে অনেকে বিভিন্ন ভাবে করতো, এলআইসি বিক্রি হয়ে যাচ্ছে, এলআইসির মতন জিনিস বিক্রি হয়ে যাচ্ছে। তো এলআইসি বিক্রি হচ্ছে না, এলআইসির শেয়ার বিক্রি হচ্ছে কার কাছে? পাবলিকের কাছে। আপনিও কিনতে পারেন, আপনিও চাইলে এলআইসির শেয়ার কিনতে পারেন। এলআইসি যদি প্রফিট করে আপনিও প্রফিট করবেন। এমন নয় যে এলআইসি শেয়ার বিক্রি হয়ে যাচ্ছে মানে এলআইসি কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে, আপনি আর আপনার টাকা ফেরত পাবেন না, এমন নয়। এলআইসি শেয়ার বিক্রি হচ্ছে পাবলিকের কাছে, এবং এলআইসি বলছে আমরা ওই সমস্ত পাবলিককে অ্যাডভান্স এবং ডিসকাউন্ট দেব, অ্যাডভান্টেজও দেব, ডিসকাউন্ট দেবো। কাদের? যাদের অলরেডি আমাদের কাছে পলিসি আছে। এরকম অনেক কোম্পানি আছে যারা নতুন নতুন কোম্পানি আইপিও ছেড়ে মার্কেটে লিস্টেড হয়েছে। কয়েকদিন আগে হরিওম পাইপ বলে একটা কোম্পানি লিস্টেড হলো, তার আগে পেটিএম লিস্টেড হলো, নাইকা লিস্টেড হলো, জোম্যাটো লিস্টেড হলো, আইআরসিটিসি লিস্টেড হলো। এবং আপনারা যে কোম্পানির ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন অ্যাঞ্জেল ওয়ানেরও আইপিও লিস্টেড হয়েছে 2020 সালের নভেম্বর মাসে। তো আপনাকে কি করতে হচ্ছে? টোটাল ইস্যু অফ শেয়ার আপনি পাবলিকের কাছে আপনি বিক্রি করবেন। তো বিক্রি করতে গেলে আপনার যত কোয়ান্টিটি শেয়ার আপনি ইস্যু করেছেন তার 25% শেয়ার আপনাকে করতেই হবে। এবার 26% করতে পারেন, 30% করতে পারেন, আপনি 35%ও করতে পারেন। আপনি যদি 50% এর উপরে আপনি যদি সেল করে দেন তাহলে সেই কোম্পানির মালিক আর আপনি থাকলেন না, পাবলিক হয়ে গেল, পুরো পাবলিক মালিকানা হয়ে গেল। আর যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে 56% এর উপর শেয়ার থাকবে ততক্ষণ সেই কোম্পানির মালিক, সেই প্রমোটার, যারা প্রমোটার কি এবং রিটেলার কি আমি সবই আপনাদেরকে এবার বোঝানোর চেষ্টা করছি। তাহলে 25% শেয়ার প্রথমে ছিল সবাই ওনারশিপ, মালিক। এবার
যখন 25% শেয়ার, মিনিমাম 25% শেয়ার, এখানে যে কোনো পার্সেন্টেজ বেচতে পারে, মিনিমাম আপনাকে 25% শেয়ার মার্কেটে ছাড়তে হবে যদি আপনি কোম্পানির মালিক হন। তো আপনি কোম্পানির এই 20% শেয়ার যেটা মার্কেটে আসছে, সে কেন বিক্রি করবে? তার ফেস ভ্যালু হলো 10 টাকা। ফেস ভ্যালু কত? 10 টাকা। কিন্তু উনি মানে কোম্পানির মালিক বলছে আমার থেকে যদি আপনি আইপিও নেন তাহলে আপনাকে কিন্তু দিতে হবে 280 টাকা করে পার শেয়ার। ফেস ভ্যালু কত? 10 টাকা, কিন্তু আপনাকে দিতে হবে কত? 280 টাকা। একটা শেয়ার নিতে গেলে আপনাকে দিতে হবে 280 টাকা। তো আপনি বলবেন কেন আমি 280 টাকা দেব? বলে আপনার ইনভেস্টমেন্ট ফেস ভ্যালু এটাই হলো আপনার 10 টাকা, আর এক্সট্রা দিতে হবে কত? 270 টাকা। তো ফেস ভ্যালু 10 টাকা আর আইপিও ভ্যালু কত? 280 টাকা। তাহলে এই 270 টাকাটা কি? এই 270 টাকাকে বলছে প্রিমিয়াম ভ্যালু। এই প্রিমিয়াম ভ্যালু 270 টাকা করে আপনি 25% যে শেয়ার বিক্রি করেছেন, অর্থাৎ আপনি কতগুলো শেয়ার বিক্রি করেছেন? 270 টাকা ইন্টু 2.5 কোটি শেয়ার, 25% বিক্রি হয়েছে। তো 2.5 কোটি শেয়ার আপনার 270 টাকা করে উঠে এলো মার্কেটে, অর্থাৎ আপনি প্রায় 750 কোটি টাকা। কত টাকা? 750 কোটি টাকা মার্কেট থেকে এক্সট্রা তুলছেন। এই 750 কোটি টাকা নিয়ে কোম্পানির মালিক সে কিন্তু মেয়ের বিয়ে দিতে পারবে না, কিংবা কোথাও গিয়ে আমেজ করে এই টাকা নষ্ট করতে পারবে না। এই 750 কোটি টাকা এক্সট্রা টাকা কি করবে কোম্পানি? কোম্পানি নতুন কিছু ইনোভেশন, নতুন কিছু কলকারখানা, নতুন কোনো বিজনেসে তাকে ইনভেস্ট করতে হবে। তাহলে কোম্পানির আগে মার্কেটে ছিল কত? 100 কোটি। নতুন মার্কেটে এলো কত? 750 কোটি। কোম্পানির টোটাল হয়ে গেল কত? 850 কোটি। এই 850 কোটি আপনার কাছে নেওয়া হয়েছে 750 কোটি, আর কোম্পানির টোটাল অ্যাসেট ছিল, নেট অ্যাসেট ছিল 100 কোটি। কোম্পানির এই যে 25% শেয়ার আমি আপনি কিনলাম, আমরা হয়ে গেলাম রিটেলার। আমরা হয়ে গেলাম কি? রিটেলার। আর যে 75% শেয়ার মালিক পক্ষের কাছে থাকলো তারা হয়ে গেল এই কোম্পানির প্রমোটার। বুঝতে পারলাম? এই আইপিও 270 টাকা 280 টাকা, আপনারা যেটা ডিফারেন্সটা দেখলেন যে 10 টাকা ফেস ভ্যালু, কিন্তু আপনাকে 270 টাকা এক্সট্রা দিতে হবে। আপনি যদি মনে করেন যে না 270 টাকায় আমি কেন 280 টাকা দিয়ে আমি কেন নেব, তা আপনার আইপিও কেনার দরকার নেই। আর আপনি যদি মনে করেন যে না এই কোম্পানিকে 270 টাকা দিলে এই কোম্পানি 270 টাকা এক্সট্রা দিলে এই কোম্পানি এতগুলো শেয়ার থেকে এত টাকা তুলে এই কোম্পানির যা ম্যানেজমেন্ট আছে, এই কোম্পানির যা ক্ষমতা আছে, সে আরো বিশাল কিছু করতে পারে, তাহলে আপনি কিনবেন, নইলে কিনবেন না। এই আইপিও কেনার জন্য কত ছোটাছুটি হয়, কত কম্পিটিশন হয়। যদি দেখা যায় যে আইপিওতে সাবস্ক্রিপশন কম হচ্ছে, তো দেখা গেল এই কোম্পানি লিস্টিং হবে যেদিন, এই কোম্পানি যেদিন লিস্টিং হবে যেদিন, সেদিন 280 টাকার জায়গায় 255 টাকা লিস্টিং হয়ে গেল। কত? 255 টাকা লিস্টিং হয়ে গেল। যদি দেখেন না এই কোম্পানিতে প্রচুর সাবস্ক্রিপশন আছে, কোম্পানি
2.5 কোটি শেয়ার বিক্রি করতে চায়, কিন্তু 7.5 কোটি মানে আপনার বায়ার এখানে সাবস্ক্রিপশন করেছে, পয়সা দিয়েছে যে আমাকে দেন আমাকে দিন। তখন দেখা গেল তারপরে কি দেখা গেল যে 255 না 280 টাকা শেয়ার তারপরে দিন 350 টাকা হয়ে গেছে, 400 টাকাও হয়ে যেতে পারে। লাস্ট যে কোম্পানি, একটা ভালো কোম্পানির কথা আমি আপনাদেরকে বলছি, AWL, আদানি উইলমার লিমিটেড। আদানি উইলমার লিমিটেড আজকে 28 টাকা বেড়েছে। এই কোম্পানি দেখুন, আদানি উইলমার লিমিটেড আইপিও, আইপিও প্রাইস কত ছিল? আইপিও প্রাইস ছিল 218 টাকা থেকে 230 টাকা। 21শে ফেব্রুয়ারি আপনার আইপিও ডেট ছিল 21শে ফেব্রুয়ারি। ফেস ভ্যালু কত কোম্পানির? 1 টাকা। ফেস ভ্যালু কত? 1 টাকা। আইপিও প্রাইস ছিল কত? 218 থেকে 230 টাকা। আইপিও ওপেনিং ডেট ছিল 27শে জানুয়ারি। আজকে দেখুন এই মাসেরই মানে 2 মাস আগে সেই কোম্পানির এই মুহূর্তে শেয়ারের দাম কত চলছে? AWL 3 গুণ হয়ে গেছে 2-3 মাসে। আপনারা দেখুন 6 মাসের হিসেব দেখাচ্ছি, কিন্তু 8ই ফেব্রুয়ারি এ লিস্টিং হয়েছে। 218 টাকায় লিস্টিং, সরি 218 টাকায় আইপিও সেল হয়েছে, কিন্তু ওপেনিং হয়েছে 268 টাকা 25 পয়সা। কত তারিখে? ফেব্রুয়ারি মাসের 8 তারিখে। 2 মাসের মধ্যে কোম্পানি এখন 608 টাকা তার শেয়ারের প্রাইস। কত প্রাইস বেড়েছে? 156% বেড়ে গেছে। এটাই হলো আইপিও। আবার দেখুন কিছু কিছু আইপিও আবার দেখুন, সাপোজ পেটিএম, পেটিএম আইপিও, পেটিএম এর আইপিও ওপেনিং ডেট কত ছিল? নভেম্বর 8, 2021। আইপিও প্রাইস কত? 20,080 থেকে 2150 পার ইকুইটি শেয়ার। আইপিও প্রাইস 20,080 থেকে 2150। তো 20,080 থেকে 2150 আপনার আইপিও ক্লোজ ওপেনিং হয়েছে 8ই নভেম্বর 2021। আজকে শেয়ারের পেটিএম এর শেয়ার প্রাইস দেখুন, 640 টাকা। আজকে অবশ্য 30 টাকা বেড়েছে, কিন্তু আপনি দেখুন গ্রাফ দেখুন, 1 বছরের গ্রাফ কোথা থেকে কোথায় চলে গেছে। মানে এই কোম্পানি ভালো পারফরমেন্স করেনি। তো বোঝাতে পারলাম মোটামুটি আইপিওটা, এবং আরো ডিটেলসে আপনাদেরকে বোঝাবো, একদিনে বেশি করে দিতে চাইছি না। মোটামুটি আপনারা ফেস ভ্যালু বুঝতে পেরেছেন আশা করি। আমার এরপরে আরো একটা ক্লাস আছে, আপনারা প্রশ্ন করলে তাড়াতাড়ি প্রশ্ন করুন, উত্তর দেব। প্রদীপ মন্ডল বলুন, স্পিকার একটা সঙ্গে সঙ্গে অন করবেন। হ্যাঁ বলছি, নমস্কার দাদা। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি হ্যালো, বলুন, শোনা? প্রশ্ন বলুন। হ্যাঁ বলছি যে ভালো আইপিও কি করে চিনবো? ভালো আইপিও কি করে চিনবেন, সেগুলো অবশ্যই আপনাদেরকে শেখাবো। ভালো আইপিও, ঠিক আছে? আপনি আইপিওটা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ আইপিও বুঝতে পেরেছি। স্যার আমার একটা আর কোশ্চেন বলুন, ছিল। বলুন। হ্যাঁ বলছি স্যার, যে আপনি যে অ্যাসেটটা বললেন, তা অ্যাসেটসটা কি ওর কোম্পানির যেটা পুরো প্রফিট
মানে পুরো মানে সমস্ত কিছু আছে তার উপরে প্রফিট কোম্পানি মানে কোম্পানির টোটাল অ্যাসেট বলতে তার বাড়ি গাড়ি জমি জায়গা কোম্পানির ইনভেস্টমেন্ট ব্যাংক ব্যালেন্স সব মিলে। আচ্ছা আচ্ছা ঠিক। স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলুন। বলছি স্যার আমাদের অপশনের ক্লাসটা স্যার হচ্ছে না? আজকে তো আবার হচ্ছে, কেন চলছে তো, শনি রবিবার হলো, আবার আজকে আবার আছে তো, এরপরে অপশনে ক্লাস আছে। আচ্ছা স্যার, আর কিছু পাইনি, আসলে লিংক পাইনি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। কটা থেকে সেম হবে? লিঙ্ক। এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? আইপিও ম্যাডাম বুঝতে পারছেন ঠিকঠাক? হ্যাঁ স্যার, খুব ভালো বুঝেছি, আজ খুব ভালো বুঝিয়েছি। স্যার আমি বলছি যে পেটিএমের আইপিও তে প্রমোটার হোল্ডিং একেবারে নাই, জিরো, তাহলে আপনি যে বললেন 25% ওখানে করতে হবে, তো সেটা একটু যদি বলতেন। আমি বলেছি যে মিনিমাম 25% বিক্রি করতে হবে, আপনি 100%ও বেচতে পারেন। যে কোম্পানির প্রমোটার হোল্ডিং নেই সে কোম্পানির 12 বাজবে, কারণ সে কোম্পানির প্রতি তো প্রমোটারদের অর্থাৎ যারা ম্যানেজমেন্ট আছে তাদের কোনো ভালোবাসাই নেই, কারণ তাদের কোনো ইনভেস্টমেন্টই নেই তার মধ্যে। কি বলা বুঝতে পারছেন? সেই জন্য তো কোম্পানির এই অবস্থা পেটিএম এর। আমি বলেছি মিনিমাম 25% বেচতে পারবে, ম্যাক্সিমাম 100%ও বেশি দিতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার কিছু বলবো? হ্যাঁ বলুন। বলছি স্যার, একটা পার্সোনাল ইয়ে ছিল যে হরিয়ম পাইপসে আমি আইপিও অ্যাপ্লাই করেছি, মানে অ্যাকচুয়ালি মানে তার পারফরমেন্সটা কি, মানে কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা কেমন যদি একটু বলেন। দেখুন, কোম্পানি, আপনি হরিয়মের নাম কবে শুনেছেন? হরিয়মের নাম আমি, বেরিয়েছে তখন শুনেছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি সকালবেলা উঠে কোন পেস্ট দিয়ে ব্রাশ করেন? কোলগেট দিয়ে। কোলগেট। কোলগেট। আপনি চেনেন কোলগেটকে? চেনেন? হ্যাঁ। হুম। ঠিক আছে। আপনি হ্যাঁ। ঘরে কোন স্টিল মানে কোন রড লাগান? হয় টাটা, টাটা বা হয় ক্যাপ্টেন, টাটাই, নর্মালি টাটাই, নর্মালি টাটাই লাগানো। যেগুলো আপনি চেনেন। হুম। যে যে জিনিস আপনি চেনেন, যেগুলো আপনার পারিপার্শ্বিক কোম্পানি, যেগুলো আপনার প্রতিনিয়ত যেগুলো লাগে, সে কোম্পানির অবভিয়াসলি আইপিও ভালো হওয়া উচিত, এবং যদি তার ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকে। হুম। আপনি হরিয়ম কোম্পানির পাইপ ঘরে লাগিয়েছেন কোনোদিন? না স্যার। তাহলে সেই কোম্পানির আইপিও ভালো হবে আপনি বুঝছেন কি করে? না স্যার, আমি এবার বলতে চাইছি তাহলে স্যার এত সাবস্ক্রিপশন কেন? এইটা আমার কোশ্চেনটা এইটাই আরে স্যার। এত সাবস্ক্রিপশন, আমার কথা ঠিক একই, যে এত সাবস্ক্রিপশন কেন, এটাই আপনাদেরকে বোঝাবো। অনেকদিন আইপিও বেরোয়নি তো সেই জন্য এত সাবস্ক্রিপশন। আর সত্যি কথা বলতে কি জানেন, মানুষের আইপিও কেনা একটা হ্যাবিট হয়ে গেছে। ভালো মন্দ একদম দেখছে না, আইপিও অ্যাপ্লাই করলে ডবল কিন্তু হয়ে স্যার, যাচ্ছে। কিন্তু স্যার আরেকটা বিষয়, বলুন। স্যার আরেকটা বিষয় যেটা রুচি সয়া সবাই চেনে, কিন্তু সেই রুচি সয়া আরো এত ডাউন হয়ে আজকের মার্কেট দেখুন ওপেন করেছে কোথায়, তাহলে স্যার সেটাকে কিভাবে আপনি মূল্য বিচার করবেন? দেখুন, রুচি সোয়ার কথা আপনি বলছেন, রুচি সোয়ার এই কোম্পানির কথা আমি বলছি না। দেখুন, রুচি সোয়া শেয়ার প্রাইস আমি ম্যাক্সিমামটা নিয়ে গেলাম। আমি একবার স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ারিংটা মনে বন্ধ হয়ে গেছে। হ্যালো, 1 মিনিট দিদি ভাই, আমি সবার কথা না। রুচি সোয়া হ্যালো, 2020 সালের দাম ছিল কত? 21 টাকা। দেখুন এই 21 টাকা দেখাচ্ছে, 21 টাকা। তারপরে রুচি সোয়া 2020 সালে পৌঁছে গেছিল 1519 টাকা। সেই 20 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যার দাম 21 টাকা, সে জুন মাসে 26 তারিখে সেই শেয়ারের দাম 1519 টাকা। আজকে দাঁড়িয়েও সেই রুচি সোয়ার দাম চলছে কত? 749 টাকা। যারা রুচি সোয়া কিনেছিল তাদের টাকা 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ হয়নি? না স্যার, যে এপ্রিল বেরোলো আমি স্যার, তখন 950 টাকার উপরে পেয়েছি। সেটা হঠাৎ করে এর মধ্যে যে গেমগুলো আছে, কালকে ডেটে
এখন স্যার ওই এক মিনিট, গেমগুলো স্যার এক মিনিট। আপনাদের মাথায় ঢুকিয়ে দিলে, শুনুন আচ্ছা স্যার, ঠিক আমি স্যার, এখন ঠিক স্যার, শুনতে ঠিক পাচ্ছি ঠিক না, আমার আস্তে আস্তে অন্য শিখি একটা স্যার। ক্লাস আরম্ভ হয়ে গেছে, কিছু মাইন্ড করবেন না। আজকে দিনটা একটু আপনাদের কাছে ক্ষমা চাইবো। রুচি শোয়া মতন প্রাইস এর মধ্যে যে গেম প্ল্যান আছে স্টক মার্কেটে, সেগুলো আস্তে আস্তে আপনাদের শেখালে ভালো হবে। এখন যদি আপনাদেরকে শিখিয়ে দিই, অনেকে আর এই ক্লাসও করবে না, শিখবেও না। তো আমার কথা হলো, আপনি ট্রেডিং করুন আর না করুন, তাতে আমার কোনো যায় আসে না। আপনারা শিখুন কিভাবে গেম প্ল্যান তৈরি হয়। একটা কোম্পানির বাজার বলে একটা সিনেমা আছে, একটু দেখবেন, বাজার বলে, সেফ আলী খানের। ঠিক আছে? আহ, মোটামুটি সবার প্রশ্ন আমি আজকে নিতে পারছি না, একটু আজকে দিনটা একটু আমাকে ছেড়ে দেবেন, কারণ কালকে এক্সপায়ারি আছে বলে আজকে অপশন মার্কেটের ট্রেডিংটা রেখেছি। মোটামুটি কালকে আমি আবার একই জিনিস আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো।